এই ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী। ডক্টর ইউনূসের হয়তো বা 12টা বেজে যেতে পারে। আওয়ামী লীগের যত সমর্থককারীরা আছে তারা সবাই একত্র হয়ে ডক্টর ইউনূসকে প্রতিরোধ করবে। কেন্দ্র করে বাংলাদেশে চলছে সুলতানি আমলের বাটপারি। এদিকে এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে লক্ষ লক্ষ জনতা সরাসরি অ্যাকশন নিচ্ছে। ডক্টর ইউনূসের কাজকর্মগুলো প্রকাশ্যে ফাঁস করে তাণ্ডব চালাচ্ছে। দেশ আবারও উত্তাল হয়েছে। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে স্ত্রী সহ সাক্ষাৎ করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান। আমরা বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধান আর সরকার প্রধানের মধ্যে এমন প্রকাশ্য বিবাদ এবং সেই বিবাদ নিয়ে তারা দুজনে এতটা খোলামেলা কথা বলতে প্রস্তুত, এই বিষয়টি এর আগে কখনো দেখিনি। এটা খুব ইউনিক ঘটনা, অভিনব ঘটনা, এবং সেই অভিনব ঘটনাতেই নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, খবর ছড়িয়ে পড়ছে। যেমন আজ সেনাপ্রধান নৌপ্রধানের ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা এই যে আজকে ঈদ, এই ঈদের শুভেচ্ছা জানায় বলতে চাই, আগামী ঈদের পরেই নির্বাচন। এই এক বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাপোর্ট দেন। উনার দ্বারা যদি কোনো ভুল হয় সেটা জনগণ দেখবে, আর্মি, পুলিশ, র্যাব আছে, উনারা দেখবে। তার আগে সবাই মিলে আপনাকে সহযোগিতা করি। আজকে জনাব ওয়াকার সাহেব উনার ওয়াইফকে নিয়ে স্যারের সাথে দেখা করতে গেছেন। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের অনেকেই আবার ভালো অভিনেতা অভিনেতা। তারা বলেন এক, করেন আরে, মনে এক, অভিনয়ে মানে এগুলো তাদেরকে বুঝতে পারাটা একটা কঠিন ব্যাপার। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে, তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে। আরে ভাই, পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে। ঈদ উপলক্ষে সেনা প্রধানের বাণী এবং স্ত্রী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি ডক্টর ইউনূস ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন। গতকাল ঈদের দিন তিনি আরেকটি বক্তব্য দেন এবং তার বক্তব্য দেখে অনেকে কিন্তু হতাশ হয়ে গিয়েছিল দেশের মধ্যে কি হবে। গাইজ, আপনারা এইটা দেখেছেন, দেশের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে, তাণ্ডব হচ্ছে এবং দেশের রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। অনেকে চাচ্ছে দেশের ক্ষমতার চেয়ারটি দখল করবে, ডক্টর ইউনূসকে দেশ থেকে বিদায় করবে এবং ডক্টর ইউনূসকে অপমানিত করবে। সেই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সবাই কি বলতেছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং দেশের রাজনীতি নিয়ে এবং দেশের ক্ষমতার চেয়ারে আগামীতে কে বসবে এবং কি হচ্ছে, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি, সেই ক্লিপগুলো আগে দেখে আসি। যাদেরকে হত্যা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে। এই ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে এবং মানুষ খুন, হত্যা, রাহাজানি, মানুষের বাড়ি ঘরে আগুন, লুণ্ঠন এবং চাঁদাবাজি সহ সবই এরা করছে। বলছি, সকাল 7টায় এই দালাল খুনি সুদি ইউনূস লন্ডনে আসছে। আমরা সবাই সকাল 7টায় আমাদের গুম, আমাদের অফিস, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য সবকিছু পিছনে রেখে বক্তব্য শুনে যতটুকু মনে হলো যে ডক্টর ইউনূসের হয়তো বা 12টা বেজে যেতে পারে। কারণ লন্ডনে আপনার আওয়ামী লীগের যত সমর্থককারীরা আছে তারা সবাই একত্র হয়ে ডক্টর ইউনূসকে প্রতিরোধ করবে। উল্টো দিকে পুলিশ হত্যার দায়ে আওয়ামী লীগের তারা বলতেছে যে 1200 লোক তাকে হত্যা করছে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায়। এটাকে কেন্দ্র করে ডক্টর ইউনূসকে চরমভাবে প্রতিরোধ করা হবে। এখন কথা হচ্ছে, আপনার লন্ডনে সজিদ ওয়াজিদ জয় তিনি পর্যন্ত যাচ্ছে। এদিকে শক্ত অবস্থান বা প্রতিনিয়ত যে আলটিমেটাম দিয়ে যাচ্ছে যে ওনার বাংলাদেশে ফাঁসি হবে, ফাঁসি হতেই হবে। তার মানে আপনার এটা হালকা করে কিন্তু দেখার কোনো সুযোগ নাই। ডক্টর ইউনূসের আপনার কঠিন একটা পরিস্থিতির কিন্তু মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের সমর্থককারী, যেটা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার অলমোস্ট 1 বছরে এটা তিনি ফেস করে নাই। এই জিনিসটা তিনি ফেস করবে, কিংবা আপনার ধরেন একটা ভয়, একটা ডর তার দিলের ভিতরে কিন্তু হতে পারে। কারণ যেখানে এই সরকার এখন পর্যন্ত ভয় জিনিসটা কি তিনি দেখে নাই, তার সরকার মানুষকে উল্টা ভয় দেখাচ্ছে, লুটপাট করতেছে, গণহত্যা কিংবা মব জাস্টিস এখন পর্যন্ত চলমান। এই সরকার কিন্তু এখন পর্যন্ত ভয় দেখে নাই, আর সেই ভয়টাই আপনার দেখবে লন্ডনে গিয়ে। এদিকে আপনার সজিদ ওয়াজিদ জয় তিনিও নাকি লন্ডনে যাচ্ছে। ওদিকে আপনার আওয়ামী লীগের যত সমর্থককারীরা আছে প্রবাসী, ইভেন লন্ডনের আশেপাশে
যত প্রবাসী আছে আওয়ামী লীগ সমর্থনকারী সকলেই আপনার লন্ডনে অবস্থান নেবে এই ডক্টর ইউনূসকে প্রতিরোধ করার জন্য। মানে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, যে কোনো কিছুই কিন্তু ঘটতে পারে লন্ডনে, বলা যায় না। আপনার আওয়ামী লীগের সমর্থককারীরা ডক্টর ইউনূসের ফাঁসি দাবি করতেছে যে ওনাকে ফাঁসি দিতেই হবে। উল্টো দিকে মানে যেভাবে বক্তৃতা, যেই প্ল্যান প্রোগ্রাম, সব কিছু মিলে কিন্তু আসলে এটাই বোঝা যাচ্ছে যে লন্ডনে বিশাল একটা ঝড়ের মুখোমুখি হতে হবে এই ইউনূসকে। যে সজিদ ওয়াজিদ জয়ের কতটুকু ক্ষমতা আর কতটুকু পাওয়ার, তিনি সমস্ত কিছু দেখাবে লন্ডনে এসে এই ডক্টর ইউনূসকে। এটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে ডক্টর ইউনূসের জন্য। প্রথমত হচ্ছে আপনার আওয়ামী লীগের এত সমর্থককারী, দ্বিতীয়ত সজিদ ওয়াজেদের সমস্ত পাওয়ার তিনি দেখাবে ডক্টর ইউনূসের এগেনস্টে। মানে সমস্ত কিছুর মোকাবেলা করতে হবে কিন্তু এই ডক্টর ইউনূসকে। উল্টো দিকে যদি ধরেন এই এনসিপি কিংবা আপনার ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যে সমস্ত জনগণ আসবে, সেই সংখ্যা কিন্তু হাতে গোনা হবে, মাত্র কয়েকজনই হবে। আর অপোজিট সাইডে থাকবে আপনার হাজার সৈনিক। এখন এই সৈনিকদের কি মোকাবেলা করতে পারবে ডক্টর ইউনূস? যেই সরকার এখন পর্যন্ত ভয় জিনিসটা কি দেখে নাই বা তিনি উল্টা দেখাইছে, তাহলে এতদিন পরে আইসা ডক্টর ইউনূস ভয় জিনিসটা কি তিনি দেখতে পারবে, তিনি উপলব্ধি করতে পারবে। এ নিয়ে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে ডক্টর ইউনূসের আসলে শেষ অবস্থানটা কি হয়। আমরা বাংলাদেশের ইতিহাসে সেনাপ্রধান আর সরকার প্রধানের মধ্যে এমন প্রকাশ্য বিবাদ এবং সেই বিবাদ নিয়ে তারা দুজনেই এতটা খোলামেলা কথা বলতে প্রস্তুত, এই বিষয়টি এর আগে কখনো দেখিনি। এটা খুব ইউনিক ঘটনা, অভিনব ঘটনা, এবং সেই অভিনব ঘটনাতেই নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, খবর ছড়িয়ে পড়ছে। যেমন আজ সেনাপ্রধান নৌপ্রধানের ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা হজেও যাননি, হজে গিয়ে চুলও কাটেননি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে জাতিকে বড় বড় ঈদ উপহার দিয়েছেন এবার ঈদুল আজহার আগে এবং ঈদুল আজহার দিনে। ঈদুল আজহার আগের দিন, ঈদের ঠিক আগের সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। মানে সপ্তাহখানেক আগেও যখন তার প্রেস উইং এর তরফ থেকে বলা হচ্ছিল যে 2026-এর জানুয়ারিতেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, মেতেও হতে পারে, জুনেও হতে পারে, তখন প্রধান উপদেষ্টার তরফে প্রথমবারের মতো একটা 15 দিনের উইন্ডো, 15 দিনের জানালা, 15 দিনের যে কোনো দিনের মধ্যে জাতি নির্বাচন পেতে পারে, জাতীয় নির্বাচন পেতে পারে, সেই আশ্বাস পেয়েছে। কাজেই একটা বড় সাসপেন্সের অবসান হয়েছে। আর ঈদের দিন আমাদের জন্য আসলে অপেক্ষা করছিল আসল সারপ্রাইজ। তো ঈদের এই চমকদার উপহারটা কি? ঈদের এই সবচেয়ে বড় চমকটি হচ্ছে এই, সেনাপ্রধান সস্ত্রীক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঈদের দিন যমুনায় গেছেন। 2 সপ্তাহের কিছু সময় আগে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, তারা 3 জন মিলে যমুনায় গিয়ে কড়া কড়া কথা বলে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং সেটা আমাদের মতো সাধারণ মানুষ কি করে জানলো? সাধারণ মানুষ জানতে পারলো যখন 21শে মে সেনা প্রধান সেনা কর্মকর্তাদের সঙ্গে তার দরবারে এই সরকার সম্পর্কে একদম মন খুলে নানা কথা বললেন। কি কি কঠিন বার্তা তারা দিয়ে এসেছেন যমুনায় গিয়ে 20শে মে তারিখে, সেগুলো বললেন। এবং বললেন যে এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে তিনি তার সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান। এটা স্পষ্ট করে সশস্ত্র বাহিনীর তরফে তারা জানিয়ে এসেছেন 20শে মে গিয়ে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস সরকারের ওপর তারা বিরক্ত, ক্ষুব্ধ, কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ সহ জাতীয় নিরাপত্তার বিভিন্ন ইস্যুতে, করিডর, চট্টগ্রাম বন্দর, এমন নানা ইস্যুতে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলছে, কিন্তু সশস্ত্র বাহিনীকে তারা সেসব সিদ্ধান্তের অংশ করছে না। এই বিষয়গুলো সশস্ত্র বাহিনী পছন্দ করছে না। সেসব কথা জোরে সোরে তো বললেনই, এমন সব শব্দ প্রয়োগ করলেন এই উপদেষ্টাদের সম্পর্কে, রাস্কেল টাস্কেল বলে এমন সব শব্দ প্রয়োগ করলেন। কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো নাকি সেনাপ্রধানকে মারতে বিদেশ থেকে লোক নিয়ে এসেছেন, এমন সব কথার ফুলঝুরি উঠল সেনা দরবারে, যে 21শে মে থেকে দাবানলের মতো ওই দরবারের পর থেকে এই কথা ছড়িয়ে পড়ল যে সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টার সম্পর্ক
ভীষণ খারাপ হয়ে উঠেছে। এরপরের নাটক তো আপনাদের মনে করাবই, কিন্তু ঈদে আজ আমরা দেখলাম সেনাপ্রধান শস্ত্রে গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেমাই খেয়েছেন নিশ্চয়ই। তো এই মিষ্টি খেয়ে কোলাকুলি করে আসলেই কি তাদের মধ্যকার সকল বিভেদের অবসান ঘটলো? কাল ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগের রাতে তার জাতির উদ্দেশ্যে বক্তৃতা শুরুই করেছিলেন যে ঈদের আদর্শ মাথায় রেখে আমাদের সব স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ ভুলে যাওয়া উচিত। তো সেই স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ ভুলে যাওয়ার এত বড় উদাহরণ সৃষ্টি করলেন তার মানে সেনাপ্রধান আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি আমরা এরই মধ্যে নৌবাহিনী প্রধান সস্ত্রীক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, সে ছবিও দেখেছি। হয়তো বিমান বাহিনী প্রধানও গেছেন, সে ছবি অবশ্য এখনো দেখা হয়নি। তার মানে সকল দূরত্বের অবসান ঘটে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বলছেন, তাতে সশস্ত্র বাহিনীর সঙ্গে তিনি আলাপ করে নিয়েছেন আগে, এবং সেনাবাহিনী সে বিষয়ে একমত। দেখুন, সেনাবাহিনী, নৌবাহিনী প্রধান বা সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্বের বিষয়টি কিন্তু কোনো কানাঘুষো বা আমাদের কোনো জল্পনা বা বিশ্লেষণ বা অ্যানালাইসিস বা কোনো বয়ানের বিষয় ছিল না। আপনাদের মনে থাকবে প্রথম এই দূরত্বের বিষয় এবং এই টানাপোড়েনের বিষয় উঠে আসে মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে, যেখানে হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলেন যে সেনাপ্রধান তাকে সহ তার দলের, পরে আমরা জানতে পারি সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহকে ডেকে সেনাপ্রধান বলেছেন যে নতুন করে আওয়ামী লীগ গড়তে হবে, রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিছুতেই অন্তর্ভুক্তিমূলক হবে না। হাসনাত আব্দুল্লাহ এই স্ট্যাটাস দেওয়ার পরপরই ওই একই সময়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এখনো সরকারের একজন মন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, সেই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যমুনা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বললেন এই সেনাপ্রধানের ভীষণ আপত্তি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেওয়ায়। ঈদের দিন আমরা যখন গরু, ছাগল বা দুম্বা, ভেড়া, বকরি এগুলো কাটাকাটিতে ব্যস্ত, মাংস কখন খাবো সেটা নিয়ে ব্যস্ত, ভাগাভাগিতে ব্যস্ত, অপরদিকে আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত রাজনৈতিক বক্তব্য নিয়ে। আর ঈদের দিন যেহেতু মাঠে একটা বড় জমায়েত থাকে, ওই সুযোগে একটু রাজনৈতিক বক্তব্য না দিলেও আসলে না। তবে ঈদের দিনে আমরা যেটা দেখছি যে বিএনপির নেতা ইশরাক, তিনি বলছিলেন যে ঈদের পরে গঠন আন্দোলনে যাবেন। আর তিনি যে যাবেন, আজকে যে বক্তব্য দিয়ে বসছেন, সেই বক্তব্যের পর এনসিপির সাথে, বিশেষ করে উপদেষ্টা আসিফের সাথে একটা বড় সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আদালতের রায় পাওয়ার পরও মেয়র হিসাবে ইশরাকের শপথ আসিফ বা তার যে মন্ত্রণালয় সেখান থেকে পড়ানো হয়নি। আর এগুলো নিয়ে যথেষ্ট খেপেছেন ইশরাক। তিনি আজকে বলছেন যে তার ফেসবুক পেজে ঈদের দিন দেওয়া এক পোস্টেই বলছেন, ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা এবং প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী এবং ভোটারদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত এবং দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধন না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে 2 ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে। এই মন্ত্রণালয় কার দায়িত্বে আছে? এটা আসিফের দায়িত্বে আছে। এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন করতে হবে। তো এখানে সবচেয়ে শক্ত যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে, যেখানে তিনি বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দেওয়া হচ্ছে। ঢাকায় গায়ের জোরে সিটি কর্পোরেশন নির্বাচনের পায়তারা চলছে। যিনি নিজের জেলায় জনরোষে পড়ে অবস্থান করতে পারছেন না, তাকেই এনে ঢাকার মতন গুরুত্বপূর্ণ শহরের সিটি কর্পোরেশনে বসানো হচ্ছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেট আপ তৈরি হচ্ছে। টেন্ডার এবং বদ্যির নামে চলছে সীমাহীন লুটপাট। শেখ হাসিনার সরকারের দুর্নীতির সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে এই মন্ত্রণালয়। তো এখন ঈদের পরে এক দফা দাবি নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছে ইশরাক। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের যে টাইম ফ্রেম এপ্রিল, সেটা নিয়েও ব্যাপক আপত্তি দেখিয়েছে বিএনপি। এমনকি ইশরাকও বলছেন নির্বাচনের বেশিরভাগ অংশীদার চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে 2 থেকে 3 মাসের বেশি লাগার কথা নয়, তাহলে কেন নির্বাচনে তো পেছানো হলো? আজকে আপনার ধোলাইখাল হাটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিককে তিনি বলছেন যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে
প্রয়োজনে এক দফা দাবিতে আবারও রাজপথে নামবে বিএনপি। আর 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করছি। আর সেই দল আমরা যারা অত্যন্ত এখন সুসংগঠিত রয়েছে, এখন বিভিন্ন বক্তব্য তিনি দিয়েছেন। এমনকি আরো বড় অভিযোগ যেটা করছেন, দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির উপর আমি আঙ্গুল তুলব না, একটি গোষ্ঠী এই বিষয় নিয়ে কাজ করছে। তার মানে খুবই শক্তভাবে ঈদের পরে রাজপথে নামছে বিএনপি। আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদের অনেকেই আবার ভালো অভিনেতা অভিনেত্রী। তারা বলেন এক, করেন আরেক, মনে এক, অভিনয় এক, মানে এগুলো তাদেরকে বুঝতে পারাটা একটা কঠিন ব্যাপার। এখন আমাদের দেশের রাজনীতিতে 5 আগস্ট 2024-এর পর একরকম হয় এবং আগেও ছিল আরেক রকম। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর যে চমক দেখান তিনি হলেন ডক্টর ইউনূস। তিনি এসে ক্ষমতায় বসেন এবং আমরা দেখছি যে এই প্রথম ছাত্ররা মন্ত্রী হয় এবং জামাত ইসলাম ডুবতে ডুবতে হঠাৎ ভেসে ওঠে। তারপর তারা প্রশাসন দখলে যায়। আর আমাদের যে বড় দল বিএনপি, তাদের অনেকেই চাঁদাবাজি, দখলবাজি এইসব নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। এখন তারা আছে যে তাড়াতাড়ি নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়ার মধ্যে। আর এদিকে আরেক পার্টি এনসিপি, নাগরিক পার্টি, তারা চাপ দিচ্ছে সরকারকে, চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত এই কাজগুলো তারা করেছে। এখন সরকারও পড়েছে বেকায়দায়। তারা বলছে নির্বাচন ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে হবে, কিন্তু বিএনপি এটা মানতেছে না, আরো কিছু দল। যাই হোক, মোটামুটি 6 থেকে 12 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে। কিন্তু কেমন নির্বাচন হবে সেটা? এটা কি উত্তাপহীন নির্বাচন নাকি আনন্দ উৎসব মুখর নির্বাচন? এদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে যে দল, সেটা হলো আওয়ামী লীগ, জাপা 14 দল। এরা এদেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে। এখন তাদের বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন হবে না, এটা 100% নিশ্চিত। এখন প্রতিদ্বন্দ্বিতা কে করবে? বিএনপি সমকক্ষ দল একটাই আছে বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ নাই মানে বিএনপি যদি কলাগাছ প্রার্থী দেয়, কলাগাছও পাস হবে। এখন আওয়ামী লীগের লোকজন যদি কেন্দ্রে না যায়, তারাও কিন্তু মানে ভোট দিবে না। আবার যদি কেন্দ্রে যায়, তাকে কে ভোট দেবে? কেন্দ্রে গেলে তারা বিএনপিকে ভোট দেবে। নাগরিক পার্টি, জামাত, এদেরকে ভোট দেওয়ার কথা না। এখন জামাত মাঠ কাঁপিয়ে বেড়ালো, ভোটের রাজনীতিতে তারা সবসময় পিছিয়ে। আমরা অতীতে নির্বাচন দেখলে অ্যাভারেজ করলে দেখা যায় তারা 5% ভোট পেয়েছে। তো এখন বেড়ে বর্জ্য 15% হবে। এখন এই 15% জনপ্রিয়তা নিয়ে হয়তো কিছু সিট তারা পাবে, কিন্তু বিএনপির ধারে কাছেও তারা যেতে পারবে না। অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ না থাকলে নির্বাচনে, এটা মোটামুটি গ্যারান্টি। এখন নাগরিক পার্টি, এদের তো কোনো জেলা কমিটি নেই। এখন আমাদের দেশের মানুষের যে মন মানসিকতা, মানে বাচ্চা লোকদের খুব একটা মানুষ একই করে না, মানে ছোট মানুষ তুমি পারবা না, এই ধরনের মন মানসিকতা। সুতরাং তাদেরকে মানুষ নেতৃত্ব দিয়ে দিবে, এইটাও মনে হয় না। এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল ব্যতীত নির্বাচন হলে সেটা অনেকটা একতরফা নির্বাচন হবে, উত্তাপহীন নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, পাতানো নির্বাচন, এবং এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। রাষ্ট্রের কোটি কোটি টাকা গচ্ছা দিয়ে সেই পুরনো আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন কেন বা এই দিকে যাচ্ছে কেন সরকার, এটা আমাদের বোধগম্য না। যদি এই ধরনের নির্বাচনে যেতে হয়, তাহলে আওয়ামী লীগ দোষ করলো কি? তারা থাকলেই হতো, বরং কতগুলো টাকায় বেঁচে যেত নির্বাচনের টাকাগুলো। আর এই যে তরুণরা যে সংস্কারের ধোঁয়া তুলছিল, সংস্কারের নমুনা কি এইটা? মানে যেই লাও সেই কুদু, এই নির্বাচন। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ দোষ করেছে, এখন দোষের শাস্তি কি নির্বাচন থেকে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। এটা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। এটার উপর ভিত্তি করে কিছু কথা বলা যায়। সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিয়ারেন্স, তার কৃত্রিম হাসি, এটা প্রমাণ করে সেনাপ্রধান ইজ নট অন গুড টার্মস উইথ চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ইউনূসের সাথে সেনাপ্রধানের সমঝোতা অনিবার্য। এখন সেনাপ্রধান আছেন বিএনপির লাইনে, বিএনপি সেনাপ্রধান ঐক্য চলছে।
ভারত, বিএনপি, সেনাপ্রধান, আওয়ামী লীগ, কিন্তু এটা টিকবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনূস সেনাপ্রধান ঐক্য হবে এবং বিএনপি আউট হয়ে যাবে, এটা অনিবার্য। সেনাপ্রধান তার স্বার্থে করবেন এবং ডক্টর ইউনূসই তার স্বার্থে বা তার সরকারের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রয়োজনে সংস্কার করার স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলো ওয়াকারের সাথে সমঝোতা আসবেন। যেহেতু ওয়াকারের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত কমপক্ষে, এই কারণে প্রফেসর ইউনূস তাকে আউট করবেন না। এখানে আউটটা হবে বিএনপি, যেহেতু বিএনপির সাথে এখন সমঝোতা চলছে। তবে এখন সম্পর্ক ভালো না, এটা বোঝা যায়। প্রফেসর ইউনূস অসাধারণ একজন ব্যক্তি, তিনি যে কোনো পরিস্থিতিতে হাসতে পারেন। এই যে মাহমুদুর রহমান মান্না বলেছিল না যে প্রধান উপদেষ্টা প্রশ্ন উত্তর দেন না, তিনি হাসি দিয়ে বিদায় করে দেন, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন। আচ্ছা, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দিতে পারা এটা একটা অসাধারণ যোগ্যতা, এটা সবাই পারে না। মানে ইউনূসের মিষ্টি হাসিতে গলে বিএনপি চলে যায় জবাব না পেয়েও, এটা অসাধারণ কোয়ালিটি। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে ওয়াকার শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন, তিনি ছবি তুলেছেন কিন্তু হাসি নেই। আবার এই ছবির তোলার স্টাইলটা খুবই খারাপ হয়েছে। এখানে লাইটিংটা ছিল একদম বাজে, আলোর যে পাশে দাঁড়িয়ে ছবি তুললে সুন্দর হয় তার উল্টো করা হয়েছে, যে কারণে কালো দেখায়, ক্লিয়ার ছবি না। প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের ছবি, এই ছবিটাও সুন্দরভাবে তোলা গেল না। তো এখানে সেই হৃদ্যতার অভাব দৃশ্যমান, কিন্তু এটা বেশি দিন না, এখানে সমঝোতা অনিবার্য। এটা হচ্ছে এই শুভেচ্ছা বিনিময়ের একটা দিক। ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ সেনাপ্রধান, এটা ওই সমঝোতার একটা পার্ট বলতে পারে। এখানে রীতি রয়েছে, সাধারণত সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সাথে বা সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন, আবার সবসময় করেন না। আবার স্ত্রী সহ অনেক ক্ষেত্রেই যান না, যেতে হয় না, এটা জরুরত না, এটা যে একদম প্রতিষ্ঠিত রীতিটা না। তবে ডক্টর ইউনূসের কাছে যে এসেছেন, এটা মাঝে মাঝে করা হয়, এটাই ওই সমঝোতার একটা পার্ট বা ধাপ শুরু। এভাবে ধীরে ধীরে দেখবেন যে ওয়াকার ইউনূস সমঝোতা হয়ে গিয়েছে, মানে ওয়াকার লাইন এসেছে। ওয়াকারের অনেক দুর্বলতা ইউনূসের হাতে আছে, যেমন জাতিসংঘের স্যাংশন এর একটা কেস আছে যেটা ভিজিবল না, প্রকাশ্য না, তো ওইটা ইউনূস ডিল করছে। ওই কেসেই বা ওই অভিযোগেই ওয়াকার দুর্বল। মূলত ওই অভিযোগ থেকে বাঁচার জন্য, ওই ভয় থেকেই বা একটা দরকারশীর অংশ হিসেবে ইউনূসকে চাপে রাখতে বা বসে আনতে বা একটা সমঝোতা করতে বিএনপির সাথে একটু মাখামাখি, ভারতের অ্যালাইনমেন্টের কথা বলে নানান হিসাব নিকাশ আছে। আচ্ছা, ওয়াকার যেহেতু আমাদের বিপ্লবের পার্ট, আমাদের বিপ্লবকে সফল করেছেন কিংবা সহজ করেছেন, একটা কথা বলি দর্শক, যেটা সত্য সেটা বলতে, আমরা ওয়াকারের প্রচন্ড বিরোধিতা করি এবং করবো নানান পয়েন্টে, কিন্তু মনে রাখবেন, যেমন আমরা আসলে কি বলেছিলাম জুলাইতে, স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। একটা সময় ছিল যে হাসিনাকে আউট করে যদি সেনাবাহিনী পাওয়ার নিত সবাই খুশি হতো, আলহামদুলিল্লাহ বলতো। তো ওয়াকার কিন্তু এই সুযোগটা নিতে পারতেন, তবে হ্যাঁ 5 আগস্ট নিতে পারতেন না। 5 আগস্ট পরিস্থিতি একদম জনতার হাতে ছিল, সেখানে ওয়াকার মূলত স্পষ্ট শাহবাগ থেকে আসিফ ওরা বলেছিল যে সেনাবাহিনী শাসন আমরা মানবো না, সিভিলিয়ান গভর্নমেন্ট গঠন করতে হবে বিপ্লবীদের নিয়ে। কিন্তু অগাস্টের প্রথম দিকে কিংবা জুলাইয়ের শেষের দিকে ওয়াকার পাওয়ার নিলে জনগণ ওয়াকারকেই বস পানত, সেটা কিন্তু ওয়াকার করেননি বা করতে পারেননি, যে কারণে হোক না কেন। এটা একটা দিক। তার চাইতেও বড় দিক হচ্ছে যে একটা সময় পর্যন্ত আমরাই এই থিওরি দিয়েছিলাম, আমরা তো আন্দোলনের সক্রিয় ছিলাম, একবার সার্বক্ষণিক নজর রাখতাম, নানান কথাবার্তা বলতাম, আপনারা শুনেছেন, যে সবাই মিলে একটা সরকার গঠন করা হোক, হাসিনাই প্রাইম মিনিস্টার থাকুক, বিএনপি জামাত সবাই মিলে একটা জাতীয় সরকার টাইপের কিছু করা হোক, একটা সুন্দর সমাধান হোক, দেশ স্থিতিশীলতা আসুক, এটা ছিল অনেকের প্রস্তাব। আর হাসিনার পতন ঘটানো সম্ভব হবে এই আন্দোলনের মাধ্যমে, এটা কেউ বিশ্বাসই করতো না একটা সময় পর্যন্ত। এরকম পরিকল্পনা হাসনাতদের ছিল না। হাসনাতের একটা কথা বলি আপনাদেরকে, একটা সময় এই কোটা সংস্কার আন্দোলন যখন প্রথম দিকে জুলাইয়ের একদম বিগিনিং অফ জুলাই, তখন পুলিশের সাথে এরকম হাসনাতরা কথা বলছে যে ভাই আজকে একটু আমাদের টাকা দিয়েন, নাহলে আন্দোলন জমে না। মানে আন্দোলনটা শুরু হয়েছিল এভাবে, এটা সরকার পতনের কোনো প্রি প্ল্যান কিছু না। মূল খেলাটা এখানে শিবির ঘটিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থী হত্যার কারণে সবাই ক্ষুব্ধ হয়েছে, শিবির 9 দফার মাধ্যমে হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে। মূল হিসাবটা এই জায়গা। এখন এই জায়গাটা যে সময় পর্যন্ত আমরা সবাই চেয়েছিলাম এরকম যে হাসিনা থাকুক, হাসিনা পালাবে, এটা কিন্তু কেউ কল্পনা করেনি। হাসিনা তো পদত্যাগ করবে অথবা হাসিনাই সবাইকে নিয়ে একটা আলোচনা করবে, সংলাপ করবে, জাতীয় সংলাপের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করবে, বিএনপি জামা সবাই থাকবে। কিন্তু হাসিনা এরকম পালাবে, এটা হাসিনা বা আওয়ামী লীগেরও প্ল্যান বি ছিল না। এই পালানোর কাজটা জোর করে পদত্যাগ করেন, মানে যদি এরকম করতো, গণভবনের চূড়ান্ত নিরাপত্তার দায়িত্ব যদি সেনাবাহিনী নিত এবং তারা যদি জাস্ট বলতো যে গণভবন নিরাপদ, এখানে কেউ ঢুকতে পারবে না, এটা সেনাবাহিনী চাইলে সম্ভব হতো। আর জনগণও থেমে যেত যদি বলতো হাসিনা পদত্যাগ করেছে, নতুন আলোচনা হবে, আপনারা
সবাই এখানে কেউ আসবেন না। যদি গণভবনের ভিতরে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ঢুকাতো, রাজনৈতিক দলের নেতাদের, যে আপনারা আলোচনায় বসবো আমরা গণভবনের ভিতরেই, জনগণ আপনারা ঢুকবেন না, হাসিনা পদত্যাগ করেছে, জনগণ কিন্তু শান্ত হয়ে থাকতো, হাসিনাকে মারতে যেত না, পদত্যাগটা নিশ্চিত। এটাই প্রত্যাশা ছিল যে হাসিনাকে হত্যা করবো, খেয়ে ফেলবো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।